ফসলের পুরোটাই হারানোর আশঙ্কায় হাওড়ের চাষিরা। মাছ ও পানি পরীক্ষা করতে তাহিরপুরে বিশেষজ্ঞ দল। দুর্গতদের নিয়ে বিএনপিকে রাজনীতি না করে আওয়ামী লীগের সব ধরনের সহায়তার ঘোষণা। কওমি মাদ্রাসার সাথে জঙ্গি তৈরির সম্পর্ক নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অপরাধীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। রাজধানীতে শব্দ দূষণে শ্রবণ শক্তি হারাচ্ছে ৩ জনে ১ জন। পরিবেশ অধিদপ্তরকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সজল দাস। দেখছিলেন সরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। শোনার ক্ষমতা হারাচ্ছে ঢাকার মানুষ। হয়তো খুব শিগগিরই আর কানে শুনবেন না আপনি, অথবা আপনার মতো অনেকে। খুব কাছে এসে গেছে এমন বিপর্যয়ের সময়। বিশেষজ্ঞরা বলছেন এই মহানগরে শব্দ হয় স্বাভাবিকের দ্বিগুণ। ফলে প্রতি ৩ জনের 1 জন পুরোপুরি কিংবা অনেকটাই হারাতে যাচ্ছেন শোনার ক্ষমতা। এজন্য দায়ী কারা? উত্তরে বিশেষজ্ঞরা আঙুল তুলে দেখাচ্ছেন পরিবেশ অধিদপ্তর সহ 5টি সরকারি প্রতিষ্ঠানকে। শেখ জালালের তোলা ছবিতে রিশাদ হাসানের বিশেষ প্রতিবেদন। একসময় রিকশার শহর ঢাকা, খুব শিগগিরই কি তা হয়ে উঠবে শ্রবণ প্রতিবন্ধীর মহানগরী? প্রকট শব্দের বিভৎসতা চারপাশ জুড়ে, আর শব্দের সেই বিভৎসতায় বিপর্যস্ত মানুষ। আমার বাসায় অস্ত্র রোগী রয়েছে, অথচ পাশের বাড়িতে খুব জোরে খুব সাউন্ড দিয়ে গান বাজানো হচ্ছে। তো এই যে বিষয়গুলো, এগুলো আসলে দিনকে দিন বেড়ে চলছে। অথচ এরকম একটা শহর কিন্তু আমরা কখনোই কল্পনা করিনি। আমরা চাই যে আমাদের শহরটা আরও শব্দমুক্ত হোক। পরিবেশ বাঁচাও আন্দোলন পবার সর্বশেষ তথ্য মতে ঢাকায় শব্দের মাত্রা গ্রহণযোগ্যতার প্রায় দ্বিগুণ। আর এই শব্দ দূষণে অতিষ্ঠ সাধারণ মানুষ। ডিস্টারবেন্স হয়, এটা কান দিয়ে শোনার পর হয়তো আমরা একটা চিন্তা ভাবনা করতেছি, চিন্তা ভাবনা ব্যাঘাত ঘটে। পড়াশোনা করতে সমস্যা হয়, মাথা ব্যথা হয়। রাস্তায় গাড়ির হর্নের আওয়াজ 70 ডেসিবেলের কম হতে হয়, এটাই নিয়ম। অথচ ঢাকায় অ্যাম্বুলেন্সে ব্যবহৃত হয় 110 ডেসিবেল। হর্ন বাজানো নিষিদ্ধ, তবু শাহবাগে কানে তালা লাগে হর্নের শব্দে। শব্দ দূষণ প্রতিরোধে আইন থাকলেও এর কোনো প্রয়োগ নেই। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এভাবে চললে দেশের 1/3 মানুষ শ্রবণজনিত সমস্যায় ভুগবেন। এইভাবে যদি চলতে থাকে, বর্তমানে তো 10%-এর কিছু কম লোক শ্রবণ প্রতিবন্ধী ঢাকা শহরে। তো এইভাবে চলতে থাকলে 2017 নাগাদ, 17 শেষ নাগাদ দেখা যাবে যে 1/3 অফ দ্য পিপল বিভিন্নভাবে শোনাজনিত, শ্রবণজনিত বিভিন্ন সমস্যায় ভুগতে থাকবে। এর মধ্যে টেম্পোরারি হতে পারে অথবা পার্মানেন্ট হতে পারে। পরিবেশবিদদের অভিযোগ, শব্দ দূষণের জন্য দায়ী সরকারি 5 প্রতিষ্ঠান। আইন প্রয়োগের দায়িত্ব হচ্ছে পরিবেশ অধিদপ্তরের, সেই সঙ্গে হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার বিআরটিএর। একই সঙ্গে এলাকা নির্ধারণ করার দায়িত্ব হচ্ছে রাজুকের, এবং এলাকায় সাইনবোর্ড লাগানো, যেটা নীরব এলাকা, এটা আবাসিক এলাকা, এগুলা করার দায়িত্ব হচ্ছে সিটি কর্পোরেশন। তার 5টা সংস্থা এখানে দায়িত্ব আছে। তার মূল দায়িত্ব হচ্ছে পরিবেশ অধিদপ্তরের এবং বিআরটিএর, সেই সঙ্গে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা। সাধারণ মানুষ তো বটেই, গর্ভবতী ও হৃদরোগীরাও ভীষণ ক্ষতির শিকার হন এই শব্দ দূষণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য বলছে শুধুমাত্র এই ঢাকা শহরেই প্রায় 33% মানুষ কোনো না কোনোভাবে শ্রবণজনিত সমস্যায় ভুগছেন। এভাবে যদি শব্দ দূষণ বাড়তেই থাকে তবে এই সংখ্যা একটি সময় 50% অথবা ক্ষেত্র বিশেষে 70% হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। গেল কিছুদিন বৃষ্টি না হওয়ায় হবিগঞ্জে হাওড়ের পানি কিছুটা কমেছিল। এই অবস্থায় কিছু ফসল ঘরে তোলার স্বপ্ন দেখেছিলেন কৃষক, কিন্তু গেল 2 দিনের বৃষ্টিতে সেই আশাও এখন নিরাশা। হাওড়ের পানি বেড়ে যাওয়ায় এখন সব ফসল নষ্টের আশঙ্কা করছেন চাষিরা। শ্রীকান্ত গোপের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। হাওরের বিস্তীর্ণ এলাকায় পানিতে তলিয়ে যাওয়া ফসলের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর যেন কিছুই করার নেই কৃষকের। কেউ কেউ নষ্ট ধানই তুলে আনছেন মারাইয়ের জন্য। ধান নিয়ে হবিগঞ্জের কৃষকের স্বপ্ন এখন দুঃস্বপ্ন। হামলা হাজদা পাইতেছি না, লোকগুলো নাই, এখন নিজের ওই খাসাঘাত কাটা ধরছে, আর তো কিছু করার নাই। এখন বান ভেঙে হবিগঞ্জ, আমাদের হবিগঞ্জের বান ভেঙে অনেক জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। গেল সপ্তাহের শুরুতে বৃষ্টি না হলেও শেষ দিকের বৃষ্টিতে হবিগঞ্জে হাওরের পানি আবারও বেড়েছে।
এজন্য ভালো ফসলও এখন নষ্ট হওয়ার পথে। আগের বৃষ্টির বন্যায় আমাদের জমিন জামা যত যা আছে সবই তুলে গেছে এবং যাও বাকি দুঃখী যা ছিল গত হালকের বৃষ্টিতে তাও নিয়ে গেছে। এখন আমরা খুবই অসহায় অবস্থায় এবং দুরবস্থায় আছি। পাহাড়ি ঢল আর আগাম বৃষ্টিতে এবার জেলার হাওড়াঞ্চলে অন্তত 37,000 হেক্টর জমির ধান নষ্ট হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। নতুন করে আরও কিছু এলাকা প্লাবিত হয়েছে, যার পরিমাণ আগেরটা এবং বর্তমানটা নিয়ে প্রায় 37,192 হেক্টর। পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন হবিগঞ্জের আজমেরীগঞ্জ, বানিয়াচং ও লাখাই উপজেলার কৃষকরা। এক ফসলি জমি নির্ভর চাষিরা সারা বছর কিভাবে চলবেন তা নিয়ে এখন বড় দুশ্চিন্তা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে বন্যায় ধান পচে বিষাক্ত গ্যাস সৃষ্টি হওয়ায় সুনামগঞ্জের হাওড়ে 1 সপ্তাহের জন্য মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য বিভাগ। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা মৎস্য বিভাগ এই সিদ্ধান্ত নেয় বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। একই সাথে মাছের মৃত্যুর কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল এরই মধ্যে তাহিরপুরে পৌঁছেছে। জেলা প্রশাসন জানিয়েছে, অকাল বন্যায় জেলার বিভিন্ন হাওড়ে ধান পচে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়েছে। এর প্রভাবে অক্সিজেন স্বল্পতায় মাছে মড়ক লেগেছে। মানবদেহের ক্ষতির আশঙ্কায় এজন্য 1 সপ্তাহ হাওড়ে মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে গেল কয়েক সপ্তাহে সুনামগঞ্জ ও আশপাশের হাওড় অঞ্চলের কয়েক হাজার হেক্টর ধানি জমি পানিতে তলিয়ে গেছে। নষ্ট হয়েছে কয়েক লাখ টন আধা পাকা ধান। দুর্গত মানুষদের নিয়ে রাজনীতি না করে বিএনপিকে তাদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শুক্রবার দলের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। এ সময় সুনামগঞ্জের হাওড় এলাকায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার সরকারি অঙ্গীকারের কথাও মনে করিয়ে দেন তিনি। ক্ষতিগ্রস্ত চাষিদের কৃষি ঋণ মকুফ ও কিস্তির টাকা পরিশোধে পর্যাপ্ত সময় দেওয়ার কথা বলেন। জানান, ফসল পচে পানির যে ক্ষতি হয়েছে তাও শোধনের ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে মাহবুবুল আলম হানিফ বলেন, আগামী নির্বাচনে আসা না আসা বিএনপির নিজস্ব বিষয়। ওই এলাকার মানুষ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের এই দুঃসময়ে তাদের পাশে এসে দাঁড়িয়ে তাদের সহায়তা করার বদলে এই দুর্গত এই অসহায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে নিয়ে রাজনীতি করে, এই ধরনের মানসিকতা এটা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা রাজনীতি করি জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য, দেশের জন্য, কিন্তু সেই জনগণের কল্যাণের কোনো কাজ না নিয়ে শুধু মিথ্যাচার করে নিজের রাজনীতির ফায়দা লুটার জন্য এই ধরনের নির্লজ্জ মিথ্যাচার, আমার মনে হয় যে এই ধরনের রাজনীতি থেকে এখন বেরিয়ে আসতে হবে আমাদের। একটু বৃষ্টি হলেই পাল্টে যায় বন্দরনগরী চট্টগ্রামের চেহারা। সকাল থেকে চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ফলে পানি জমে গেছে শহরের অনেক জায়গায়, ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। দর্শক, এবার আমরা সরাসরি যাব বন্দরনগরী চট্টগ্রামে। সেখানে দুর্ভোগের খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, কি অবস্থা, মানুষের ভোগান্তি কেমন দেখছেন, আর এখনো কি কোনো ব্যবস্থা নিয়েছে সিটি কর্পোরেশন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের প্রভাবে চট্টগ্রামে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি টানা বৃষ্টি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে, কিন্তু সকাল থেকে যে বৃষ্টিপাত হয়েছিল সেই বৃষ্টিপাতের রেকর্ড করেছে বলে আমাদেরকে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তিনি আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর বলছিলেন, আসলে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত তারা রেকর্ড করেছে 59 মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বলে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন। কিন্তু টানা বৃষ্টিতে আমরা আপনাকে দেখানোর জন্য চেষ্টা করছি, কিন্তু চট্টগ্রামের চকবাজার, মুরাদপুর, বাহাদুরহাট সহ বিভিন্ন সড়কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাঁটু পানিতে তলিয়ে গেছে সব সড়কগুলো। কিন্তু এখানে যারা পথচারী এবং যারা যাত্রী রয়েছেন, যারা চলাচলকারী তারা রয়েছেন, তারা কিন্তু খুব একটা দুর্ভোগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে। তারা কেউ বা রিক্সা নিয়ে, কেউ বা গণপরিবহন যেভাবে যে সড়কের উপর চলার কথা ছিল সেই পরিবহনগুলো আসলে খুব একটা সংকট দেখা যাওয়ার কারণে
কারণে কিন্তু রিক্সায় হলো তাদের একমাত্র অবলম্বন, রিক্সা করে তারা চলাফেরা করতে দেখা যাচ্ছে। তো আমরা একটু কথা বলতে চাই, আসলে এখানে অনেকজন রয়েছে, তারা খুব একটা দুর্ভোগের কথা আমাদেরকে একটু আগে জানিয়েছেন। আসলে তাদের কি দাবি মেয়রের কাছে, তাদের জলাবদ্ধতা আসলে চট্টগ্রামে কিন্তু নতুন কোনো দৃশ্য নয়, কিন্তু এটা আমরা প্রতি বছরে আমরা এইভাবে দেখতে পাচ্ছি। এটা আসলে প্রাকৃতিক একটা দুর্যোগ, বৃষ্টি বাদল হতেই পারে, তো কোনো কারণে হয়তো বেশি বা কম হয়। এখানে আমরা গতকালকে থেকে প্রচুর বৃষ্টি দেখতে পেরেছি এবং জোয়ার ভাটার একটা বিষয় আছে, এই কারণে হয়তো প্রচুর পানি দেখতে পাচ্ছি। চকবাজার থেকে ডিসি রোড এবং চকবাজার থেকে রাউতরপল রাস্তা যেটা আছে এখানে প্রচুর জলাবদ্ধতা দেখা যাচ্ছে। এই কারণে হয়তো জনসাধারণ একটু অসুবিধার সম্মুখীন হচ্ছে চলাফেরায় এবং পরিবহনে উভয় দিক থেকে। এই যে আমার বাসা হচ্ছে চকবাজার ডিসি রোডে, সকালবেলায় আসতে পারতেছি না দোকানের কারণে, গুলজার দোকান এতটুকুই পানি, এখন মানে খাওয়া দাওয়া করে বিকালবেলায় আসতে হচ্ছে। এমন অবস্থা যে মেয়েরা বলছে সুইমিং পুল না করে যদি আমাদের চকবাজার বলেন বদ্দার বলেন যেগুলো নিচে জায়গা আছে এগুলো যদি সুষ্ঠুভাবে ঠিক করে, এই যে নালা তারপর খাল এগুলো যদি ঠিকভাবে পরিষ্কার করে আমরা সুষ্ঠুভাবে চলতে পারবো। জনগণের সবাই মেয়রকে ভালোভাবে ভোট দিবে আর সুষ্ঠুভাবে করলে আমাদের জন্য ভালো হবে, আমরা ওইটাই চাচ্ছি। আমি ওনার সাথে একমত। আমরাও দোকানে যেতে পারতেছি না, অনেক অ্যাকাউন্টে পানি, বাসার চামেঙ্গাটা আমাদের বাসা, এমন যে অবস্থা পানি বাসা পর্যন্ত থাকতে পারতেছি না পানির কারণে। এমনকি রিক্সাও যাচ্ছে না, রিক্সাকে বললে রিক্সাও যাচ্ছে না, 20 টাকা 50 টাকা নিচ্ছে আমাদের কাছে। কিভাবে করব? মেয়রকে আমাদেরকে বলেন রাস্তাটা উঁচু করে দিতে, তাহলে নালা নর্দমা এগুলো চাপ করে দিতে, অবশ্যই আমরা এরকম পরিস্থিতি আর পড়বো না। ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি আসলে ভুক্তভোগীদের সাথে, তারা বলছিলেন আসলে অনেকটা সমস্যার কথা তারা আমাদেরকে জানিয়েছেন, কিন্তু মেয়র মহোদয়ের কাছে তাদের আকুল আবেদন রয়েছে যেন এই জলাবদ্ধতা চট্টগ্রামের যে সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা যেন নিরসন করতে তার যেন পরিকল্পনা নেওয়ার সেরকম দাবি তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু মেয়র মহোদয়ের সাথেও আমরা সকালবেলা কিন্তু আমরা ওনার সাথেও আমরা আলাপ আলোচনা করেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা নিরসন নিয়ে তার পরিকল্পনার কথা আমাদেরকে জানিয়ে তিনি বলছেন বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন, খুব শীঘ্রই সেই পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা চালাচ্ছেন বলে তিনি জানিয়েছেন। আর এদিকে জেলা প্রশাসন আমাদের চট্টগ্রামের পাহাড়ের পাদদেশে যারা বসবাস করেন তাদেরকে তাদের নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসনের নির্দেশ দেওয়ারও তথ্য আমরা জানতে পেরেছি। তো এই ছিল আবার এখানকার সর্বশেষ তথ্য। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সহকর্মী জয় আমাদের সাথে, নয়ন বড়ুয়া জয় আমাদের সাথে যোগ দিয়েছিলেন। তিনি চট্টগ্রামে যে অতিরিক্ত বর্ষণের কারণে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার খবরাখবর জানাচ্ছিলেন। কওমি মাদ্রাসায় কোনো জঙ্গি নেই এবং এই প্রতিষ্ঠানে কোনো জঙ্গি তৈরি হতে পারে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এমনটি জানিয়েছেন শুক্রবার সকালে রাজধানীর আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না, প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। আপনাদের প্রাণের দাবি কওমি মাদ্রাসার স্বীকৃতিটা আপনারা পেয়েছেন। কেউই আইনের ঊর্ধ্বে নয়, যেই অপরাধ করবে তাকে আইন অনুযায়ী শাস্তি পেতে হবে। অপরাধ করলে প্রমাণিত হলে তার শাস্তি পেতেই হবে, এটাই বাংলাদেশ। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। ভিত্তিফলক উদ্বোধন হওয়ার 2 বছর পরও সিরাজগঞ্জের শাহজাদপুরে শুরু হয়নি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ। এই অবস্থায় ভাড়া করা ভবনে শিক্ষা কার্যক্রম চালু করার দাবি জানিয়েছেন রবীন্দ্র গবেষকরা। সিরাজগঞ্জ প্রতিনিধি আব্দুস সামাদ সায়েমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2015 সালে 9 মে কবিগুরুর 154তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে শাহজাদপুর হাই স্কুল মাঠে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভিত্তিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাঝখানে পেরিয়ে গেছে 2 বছর।
এতদিনে ভবন নির্মাণ প্রকল্পের কাজ ও শিক্ষা কার্যক্রম চালু না হওয়ায় হতাশ শিক্ষার্থী ও অভিভাবকরা। এরপর এবছর আমার ভার্সিটি পরীক্ষা, আমি এখানে ভর্তি হতে আগ্রহী, কিন্তু এসে তো দেখে ফুল হতাশ, এখানে কোনো অবকাঠামোই তৈরি হয়নি। এখানে দেখলাম শুধু একটা ভিত্তিপ্রস্তরই আছে, অন্য কিছু এখানে কিছু না করা হয়নি এখন পর্যন্ত। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের রেখে যাওয়া জমি থেকে 100 একর বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। যে মাননীয় প্রধানমন্ত্রী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, এর জন্য জায়গাও অলরেডি আমাদের দেওয়া আছে। তো বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ভিসি নিয়োগ হলেই এটা শুরু হয়ে যাবে, শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হয়ে যাবে। বর্তমানে বাস্তবতায় ভবন ভাড়া করে শিক্ষা কার্যক্রম শুরু করার দাবি এই রবীন্দ্র গবেষকের। কার্যক্রম শুরু করলে এইসব বিল্ডিংয়ে ক্লাস চলতে পারে কলেজে। আর শাহজাদপুরে এমনি অনেক ভালো উন্নত মানের বিল্ডিং আছে, সেগুলো ভাড়া নিয়ে অফিসের কাজ চলতে পারে। তবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম যত দ্রুত সম্ভব চালুর আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। এটার কার্যক্রম চলছে, যে কোনো সময় ভিসি নিয়োগ হবে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের যে জায়গাটা, এই জায়গাটা রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব জায়গার উপরেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হবে। এটা অধিগ্রহণের কিছু নাই, কারণ জায়গাটা রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব ভূমি। বিশ্ববিদ্যালয়টির ভবন নির্মাণ সহ শিক্ষা কার্যক্রম শুরু করতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমন আশায় রবীন্দ্র ভক্ত সহ সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পরীক্ষামূলকভাবে মানুষের বর্জ্য দিয়ে জৈব সার তৈরি হচ্ছে টাঙ্গাইলে। সংশ্লিষ্টরা বলছেন এর ফলে একদিকে পরিবেশের সুরক্ষা হবে, অন্যদিকে মিটবে কৃষকদের সারের চাহিদা। এছাড়া এর পরিসর বাড়ানো গেলে তৈরি হতে পারে বড় বাণিজ্যিক সম্ভাবনাও। দেখুন সুলতান আহমেদের রিপোর্ট, ছবি তুলেছেন মুরাদ আক্তার। কোনো কিছুই যে ফেলার নয় এমনটাই প্রমাণ করে এ ধরনের উদ্যোগ। মানুষের বিষ্ঠা দিয়েও যে সম্ভাবনাময় কিছু করা যায় তাই দেখাচ্ছেন টাঙ্গাইলের এনজিও বাসা। স্থানীয় প্রশাসন ও কৃষি অধিদপ্তরের সহায়তায় এলাকার বেশ কিছু বাড়ি থেকে মানুষের বর্জ্য সংগ্রহ করে পরীক্ষামূলকভাবে তৈরি করছে জৈব সার। সরজমিনে দেখা যায় প্রথমে গাড়ি দিয়ে বর্জ্য সংগ্রহ করে তা বেশ কয়েকদিন রেখে দেওয়া হয়। এরপর এর সাথে বিভিন্ন কেমিক্যাল দিয়ে কয়েকটি ধাপে তা ব্যবহার উপযোগী করা হয়। প্রক্রিয়া বিষয়ে বলছিলেন বাসার এই কর্মকর্তা। 500-550 বাড়ি থেকে গৃহস্থায়ী বর্জ্য সংগ্রহ করি, তার অর্গানিক পার্টটা আর এই ড্রাই স্ল্যাশ দুইটাকে একসাথে করে 8 সপ্তাহের জন্য সলিড ওয়েস্টের এবং ফিকাল স্ল্যাশের অংশ দুইটাকে নিয়ে 8 সপ্তাহের জন্য বসাই দিই কম্পোস্টের জন্য। এই কম্পোস্ট বক্স 8 সপ্তাহে মোটামুটি তৈরি হয়ে যায় এবং তারপরে 7 দিনের জন্য আমরা গ্রিন হাউসে রাখি, এটার আর্দ্রতা কমানোর জন্য। এই প্রকল্পে কাজ করে বহু বেকার এখন স্বাবলম্বী। বর্তমানে এই পদ্ধতি চালু করাতে আমাদের পরিবেশ সুরক্ষা কর্মীদের অনেক রোগমুক্ত থেকে আমরা মুক্ত হচ্ছি। কাজ করতে মোটামুটি এখন ভালো লাগে, তবে প্রথম অবস্থায় একটু খারাপ লাগছিল, এখন অভ্যস্ত হয়ে গেছি। প্রকল্প বাস্তবায়নকারীরা বড় স্বপ্ন দেখেন একে নিয়ে। তাদের মতে বর্তমানে লাভ না হলেও ভবিষ্যতে বড় অঙ্কের লাভ হবে। এখন তো যে 15 টাকা কেজি বিক্রি করছে, এটা বাজারের চাহিদা অনুযায়ী হয়তো আরও বাড়বে। খরচ আস্তে আস্তে উৎপাদন বাড়লে খরচ কমে আসবে, খরচ কমে আসলে তারপরে লাভে যাবে। সহসা সব কিছু লাভে যায় না। বিশেষজ্ঞরা বলছেন এমন উদ্যোগ পরিবেশ সুরক্ষায় দীর্ঘমেয়াদী ভূমিকা রাখতে পারে। মানুষ যা খায় সেটা হলো উন্নত জিনিস খায়, এবং তার থেকে যে বর্জ্য তৈরি হবে সেই বর্জ্যের প্রোটিন কন্টেন্ট এবং অন্যান্য নিউট্রিয়েন্ট বেশি থাকবে, যেটা জমির জন্য বা যে ক্ষেত্রে ব্যবহার হবে সেক্ষেত্রে সেটা বেশি অবদান রাখতে পারবে। কৃষকরাও এই জৈব সার ব্যবহারে বেশ উৎসাহী বলে জানান উদ্যোক্তারা। সুলতান আহমেদ, নিউজ 24, টাং। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। চাল, ডাল, তেল সহ বিভিন্ন পণ্যের দাম দিন দিন বাড়ছে চট্টগ্রামের বাজারে। রমজানকে সামনে রেখে এই অবস্থা তৈরি করা হচ্ছে বলে ধারণা ক্রেতাদের। আর রোজার আগেই বাজার মনিটরিং বাড়ানোর কথা জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তারা। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রমজান শুরুর 1 মাস আগেই চট্টগ্রাম বাজারে বাড়তে শুরু করেছে ডাল, চিনি সহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। গেল মাসের চেয়ে কেজিতে 5 টাকা থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে এসব পণ্যের দাম। বেড়েছে সব ধরনের তেলের দামও, তবে বেশি বেড়েছে ছোলা এবং সব ধরনের চালের দাম। এভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছে ক্রেতারা। আমাদের ইনকাম হলো কম, কিন্তু চালের দাম বেশি, অন্যান্য তৈল,
তারপরে যাই আছে আর কি, ডাল এগুলোর দাম বেশি। এইভাবে দ্রব্যমূল্য রমজানের আগে যদি বাইরে যায় তাহলে মানুষ খুব অসুবিধায় পড়বে। দাম বাড়ার জন্য বরাবরের মতোই পাইকার ও আমদানিকারকদের দায়ী করেছে খুচরা বিক্রেতারা। চাউল যেভাবে বাড়তেছে আমরা দেখতেছি 1 কেজি চাউলের উপর 2-3 মাস আমরা 20 টাকা কেজি 15 টাকা বাড়ি গেছে। যে চাল 3 মাস আগে 2200 টাকা ছিল, এখন 2500-2600 টাকা। এদিকে ভোক্তা অধিকার এবং সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, রমজানের আগে চট্টগ্রামের সব বাজারে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হবে। মূল্য থেকে যাতে কোনো রকমেই কোনো দ্রব্য বেশি দামে বিক্রি করতে না পারে, এটা আমরা সবসময় মনিটরিং করে আসছি। এ পর্যন্ত আমরা মনিটরিং করে চলছি এবং রমজানকে ঘিরে আমরা আমাদের মনিটরিং আরও জোরদার করব। এছাড়া কাঁকরোল, বেগুন সহ বিভিন্ন মৌসুমী সবজির দামও কিছুটা বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে 3 দিনব্যাপী পর্যটন মেলার দ্বিতীয় দিন। সেখানে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাফিয়া মুক্তা। আমরা সরাসরি যাব তার কাছে। মাফিয়া, পর্যটন মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? যখন পছন্দের তালিকায় সাগরের বিশালতা, কখনো বা আবার পাহাড়ের পরতে পরতে লুকিয়ে থাকা অজানা তথ্য, কারো আবার পছন্দ ইতিহাস বা ঐতিহ্য জানার, তো তাদের জন্যই আসলে আয়োজন করা হয়েছে বাংলাদেশ ট্যুরিজম ফেয়ার। এখানে আমরা দেখছি দ্বিতীয় দিনের যে বিকেলে সেখানে কিন্তু দর্শনার্থীর ভিড়টা অনেকটাই বেশি এবং যারা আসলে ভ্রমণ পিপাসু মানুষ রয়েছেন তারা কিন্তু ভিড় করছেন এই ফেয়ারে। আমরা একটু দেখানোর চেষ্টা করি আসলে সকাল থেকে এখানে দর্শনার্থীদের ভিড় কিন্তু বেশ বেশি। সজল, আপনাকে জানাতে চাই, বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার 2017 আসলে 3 দিন ব্যাপী আয়োজন, আজ এটি দ্বিতীয় দিন চলছে এবং আমরা দেখছি যে দর্শনার্থীরা কিন্তু বেশ আগ্রহের সহকারে আসলে বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখছে এবং তারা যেটি বলছেন, তাদের সাথে আমরা কথা বলেছি যে এই ধরনের আয়োজন আসলে তাদেরকে সহযোগিতা করে বিভিন্ন ক্ষেত্রে। আসলে তারা যখন দেশ বা দেশের বাইরে বেড়াতে যেতে চান বা ঘুরতে যেতে চান তখন কিন্তু তাদেরকে সহায়তা করে এই ধরনের ফেয়ারগুলো। তো একই সাথে আসলে আমরা দেখছি এখানে প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন সহ স্টলগুলো মিলিয়ে মোট 148টি স্টল রয়েছে। যেহেতু ট্রাভেলের আয়োজনে এই ফেয়ারটি চলছে, আমরা দেখছি বিভিন্ন স্টলগুলোতে দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন যে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো এখানে অংশ নিয়েছেন তারা কী ধরনের সুযোগ সুবিধা বা ঘুরে আসার জন্য আসলে আপনাকে কী ধরনের সহযোগিতা করছে সেই এবং একই সাথে কিন্তু আমরা দেখছি যে প্রতিষ্ঠানগুলো এখানে অংশগ্রহণ করছে তারা কিন্তু বিভিন্ন প্যাকেজ নিয়ে এসেছে দর্শনার্থীদের জন্য। যারা আসলে যেতে চান দেশ কিংবা দেশের বাইরে সবার জন্যই কিন্তু বিভিন্ন মূল্যে বিভিন্ন ছাড়ের অফারও কিন্তু আমরা দেখছি বিভিন্ন স্টলগুলোতে তারা দিচ্ছেন। এবং আপনি এই মুহূর্তে দেখছেন দর্শনার্থীরা কিন্তু যারা রয়েছেন এই মেলায় তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন বিভিন্ন স্টলগুলো। এই মুহূর্তে আপনি দেখছেন যে বিভিন্ন স্টলগুলোতে দর্শনার্থীরা দেখার চেষ্টা করছেন যে তাদের জন্য কী ধরনের সুযোগ রয়েছে, এই ফেয়ার থেকে আসলে প্রতিষ্ঠানগুলো কী ধরনের সুযোগ দিচ্ছে বিদেশে বা দেশের ভেতরে আসলে ঘুরে আসার। আমরা আপনাকে জানাতে চাই, এখানে কিন্তু আমরা দেখেছি যে স্টলগুলো রয়েছে সেখানে দেশের সাথে দেশের বাইরেরও প্রতিষ্ঠান অনেকগুলো রয়েছে যারা কিন্তু অংশগ্রহণ করছে। এখানে নেপালের প্যাভিলিয়ন রয়েছে, ত্রিপুরা প্যাভিলিয়ন, সেই সাথে ভারতের কিছু প্যাভিলিয়ন আমরা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এই মেলায় অংশগ্রহণ করছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আসলে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের যে আয়োজন 3 দিন ব্যাপী, তার দ্বিতীয় দিনে কিন্তু দর্শনার্থীর সংখ্যা অনেক বেশি। আমরা একটু চেষ্টা করব যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার, আসলে তারা কেমন দেখছেন এই আয়োজন এবং যারা আসলে প্রতিষ্ঠানগুলো অংশ রয়েছে তারা আসলে কি ধরনের আয়োজন রেখেছে দর্শনার্থীদের জন্য একটু জানার চেষ্টা করি আমরা এখান থেকে যে তাদের আসলে কি ধরনের আয়োজন রয়েছে দর্শনার্থীদের জন্য। আচ্ছা, আমাদের যেটা আছে এখন আমরা 24 নিউজ, তাই তো? আচ্ছা, আমাদের যেটা আছে এটা হলো আমরা ঈদের জন্য, স্পেশালি সামনে ঈদের জন্য আমাদের কিছু স্পেশাল অফার আছে গেস্টদের জন্য, বিশেষ করে যারা হচ্ছে ট্যুরিজম রিলেটেড চিন্তাভাবনা করে তাদের জন্য স্পেশাল কিছু মানে ছোট কিছু প্যাকেজ করা আছে। খুবই কম প্রাইসের মধ্যে আমরা এই বিষয়গুলো আমরা দিচ্ছি এই মেলা উপলক্ষে। যেমন আমরা থাইল্যান্ড অনলি 29,900 টাকায় আমরা প্যাকেজ দিচ্ছি। 3 স্টার ভালো মানের সার্ভিস আমরা কিন্তু নিশ্চয়তা দিচ্ছি এবং আমাদের প্রতিটা ক্লায়েন্ট আমাদের 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি নিয়ে আমরা কাজ করি অলওয়েজ, এবং আমাদের ক্লায়েন্টের রেফারেন্সের কারণেই আজকে আমরা একটা ভালো পজিশনে আছি। আমাদের ক্লায়েন্ট বেসিস অনেক বড়। অনেক ধন্যবাদ আপনাকে।
আমরা একজন স্টল মালিকের কাছ থেকে শুনছিলাম আসলে তারা কি ধরনের আয়োজন নিয়ে এসেছে দর্শনার্থীদের জন্য। আমরা চেষ্টা করব আরও দু একটি স্টল ঘুরে দেখার যে আসলে তারা কি ধরনের আয়োজন রেখেছেন তাদের যে দর্শনার্থী রয়েছে এখানে, এবং যারা আসলে ভ্রমণ করতে চান দেশ কিংবা দেশের বাইরে তাদের জন্য তাদের কি ধরনের আয়োজন আছে। আমরা চেষ্টা করব অন্য আরও একটি স্টলে দেখার যে আসলে তারা কি ধরনের আয়োজন রেখেছে তাদের যারা দর্শনার্থী রয়েছে তাদের জন্য। তো আমরা কথা বলার চেষ্টা করছি আরও একটি স্টলের কর্মকর্তার সাথে যে তারা কি ধরনের আয়োজন রেখেছেন। আমরা আসলে এবার মেন ফোকাসটা করেছি আমাদের ঈদকে সামনে রেখে। ঈদের পরের দিন থেকে আমরা ফিক্সড ডেটে কিছু ডিপার্চার দিচ্ছি দেশের বাইরে, ভুটান, নেপাল, বালি, থাইল্যান্ড, মালয়েশিয়া এসব দেশে আমাদের ফিক্সড ডেটের ডিপার্চার আছে। তা আমরা আমাদের যারা দর্শনার্থী আছেন ওনাদেরকে আমরা স্পেসিফিকলি প্রমোট করার চেষ্টা করছি ঈদটাকে সামনে রেখেই আর কি। আচ্ছা, এই যে আপনারা আয়োজনটা রেখেছেন কেমন সাড়া পাচ্ছেন এখানে? আমরা আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। গতকাল ওয়ার্কিং ডে ছিল, তারপরেও বিকালের পরে একটা ভালো ক্রাউড হয়েছে। আজকে শুক্রবার সকালেও ভালো ক্রাউড হয়েছিল এবং আমরা আশা করছি যেহেতু আজকে ফ্রাইডে বিকালবেলা আমরা হিউজ ক্রাউড এক্সপেক্ট করছি আর কি। সজল, আপনি শুনছিলেন যে এখানে যারা স্টল মালিক রয়েছেন তারা তাদের যে বিভিন্ন সুযোগগুলো রয়েছে, অফারগুলো রয়েছে সেগুলো নিয়ে আসলে তারা কিন্তু এখানে তাদের যে দর্শনার্থী রয়েছেন তাদেরকে আসলে জানার চেষ্টা। আমরা একটু আয়োজকদের সাথে কথা বলার চেষ্টা করব যারা এখানে রয়েছে, যে এই আয়োজনে আসলে তারা কি প্রত্যাশা নিয়ে শুরু করেছিলেন এবং কেমন দেখছেন সেই আয়োজন, সেই বিষয়টি নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। একজন আমার সাথে আয়োজক কমিটির একজন সদস্য রয়েছেন, তার কাছ থেকে কেমন দেখছেন আপনাদের এই আয়োজন? বরাবরের মতোই বেশ সাড়া পাচ্ছি আমরা, তবে এবার আয়োজনটা একটু ভিন্ন, কারণ এবার আমরা সপ্তমবারের মতো এটা আয়োজন করছি এবং এবার আমাদের বিদেশি এক্সিবিটার 50-এর বেশি, যেটা আমাদের সংখ্যা এবার খুব বেশি হয়েছে। তো আমরা আশা করছি সামনের দিকেও এরকম আরও আয়োজন করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সজল, আমরা যেমনটা শুনছিলাম আয়োজক কমিটি এবং যারা অংশগ্রহণ করছেন সেই স্টল মালিকদের কাছ থেকে যে ঈদকে সামনে রেখে কিন্তু এই ট্যুরিজম ফেয়ারে আসলে বিভিন্ন ধরনের অফার তারা নিয়ে এসেছেন। তো আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যে ফেয়ারটি চলছে এখান থেকে আমার কাছে ছিল সর্বশেষ। মাফিয়া মুক্তা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সহকর্মী মাফিয়া মুক্তা যোগ দিয়েছিলেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে। সেখানে যে 3 দিনব্যাপী পর্যটন মেলা হচ্ছে সেখানকার খবরাখবর জানাচ্ছিলেন তিনি। নিচ্ছে আরও একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে নিউজ 24 আন্তর্জাতিক। নির্বাচনের মাত্র 2 দিন আগে ফ্রান্সের প্যারিসের প্রাণকেন্দ্রে এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ জিহান। বৃহস্পতিবার রাতে প্যারিসের বিখ্যাত অ্যাভিনিউ দে শাজেলিজে পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে হামলাকারী। এতে প্রাণ যায় ওই কর্মকর্তার। পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিজেও নিহত হয়। আর এই হামলার ঘটনায় আহত হন আরও 2 ব্যক্তি। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ বলেছেন এটি জঙ্গিদের কাজ তা নিশ্চিত। এ বিষয়ে ব্যবস্থা নিতে কঠোর পদক্ষেপের কথাও জানান তিনি। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পিয়েরে অরি ব্র্যান্ডেট জানান হামলাকারীর পরিচয় জানতে পারলেও তার উদ্দেশ্য যাচাইয়ের চেষ্টা করছে কর্তৃপক্ষ। রাত 9টার দিকে একটি গাড়ি পুলিশ বাসের পাশে এসে দাঁড়ায় এবং বাস থেকে নেমে এক ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে বাসে গুলি চালায়। একজন পুলিশ সদস্যকে হত্যার পর অন্যদের দিকে গুলি ছুড়তে ছুড়তে পালানোর চেষ্টা করে ওই হামলাকারী। পরে নিরাপত্তা বাহিনী সদস্যদের গুলিতে তার মৃত্যু হয়। আইএসের মুখপাত্র আমাক নিউজে দাবি করা হয়েছে তাদের এক যোদ্ধা পুলিশের ওপর এই হামলা চালিয়েছে এবং তার নাম আবু ইউসুফ আল-বালজেকি। বৃহস্পতিবার রাতের ঘটনার পরপরই প্রশস্ত ওই অ্যাভিনিউ বন্ধ করে দেওয়া হয়। এদিকে রোববার অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের কয়েকজন প্রার্থী শাজেলিজের ওই হামলায় নিহত পুলিশ সদস্যের প্রতি সম্মান দেখাতে আগেই প্রচারাভিযান শেষের ঘোষণা দিয়েছেন। আর ইন্দোনেশিয়ায় অবস্থানরত মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সংবাদ সম্মেলনে প্যারিসের এ হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদকে শেষ করার সব রকম প্রচেষ্টা চালাবে। নাহিদ জিহান, নিউজ 24।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গভর্নর হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন মুসলিম প্রতিনিধি আনিস রশিদ বাসওয়েদান। বুধবার সাধারণ নির্বাচনে ভোট গ্রহণের পর এক বেসরকারি সংস্থা জানায় আনিস বাসওয়েদান 58% ও বাসুকি পূর্ণামা 42% ভোট লাভ করেছেন। তবে নির্বাচনের মূল ফলাফল প্রকাশিত হবে আগামী মে মাসে। সাবেক শিক্ষামন্ত্রী আনিস বাসওয়েদানের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান গভর্নর ও খ্রিস্টান ধর্মাবলম্বী বাসুকি টি জাহাজা পূর্ণামা ওরফে আহক। এবারের গভর্নর নির্বাচনে মূলত দুই ভিন্ন ধর্মাবলম্বী প্রার্থীর মাঝে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়। জাতি বা ধর্মবিদ্বেষের কারণে দুই প্রতিনিধির সমর্থকদের মাঝে যাতে সংঘর্ষ না হয় তাই প্রেসিডেন্ট জোকো উইদোদো সাধারণ জনগণকে ঐক্য বজায় রাখার আহ্বান জানান। সেই সাথে যেসব ভোট কেন্দ্রে সহিংসতার আশঙ্কা রয়েছে সেসব স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাদাসিধে জীবন ধারণ করা এক সাংবাদিকের জীবন পাল্টে দেয় কোনো একটি ঘটনা, তাকে বানিয়ে দেয় নির্ভীক ও সত্যভাষী। বলিউড তারকা সোনাক্ষী সিনহা নিয়ে এসেছেন এমনই এক জীবন কাহিনী নিয়ে সিনেমা নূর। আজ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে নারী কেন্দ্রিক এই চলচ্চিত্রটি। একই সাথে আরও একটি নারী কেন্দ্রিক চলচ্চিত্র মাতৃ মুক্তি পেতে যাচ্ছে আজ, যেখানে উঠে এসেছে নির্যাতনের শিকার এক সন্তানহারা মা হিসেবে রাভিনা ট্যান্ডনের অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চিত্র। বিস্তারিত নাহিদ জিহানের আরও একটি প্রতিবেদনে। নূর নামের বোকাশোকা সরল এক সাংবাদিক, যার জীবনে কোনো বৈচিত্র্য নেই। প্রতিদিন একইভাবে কেটে যায় যার কাজকর্ম আর জীবনযাপন প্রণালী। নিজের জীবন নিয়ে একসময় বিরক্তই হয়ে ওঠে নূর। সাবা ইমতিয়াজের করাচি ইউ আর কিলিং মি উপন্যাস অবলম্বনে নির্মিত এ ছবিটি, যেখানে আবারও নারীকেন্দ্রিক চরিত্রে উদয় হয়েছেন সোনাক্ষী সিনহা। নূরের বৈচিত্র্যহীন দিনে প্রেম ভালোবাসা ছাড়াও একটি বিশেষ ঘটনা তার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। তাকে সত্যনিষ্ঠা ও নির্ভীকভাবে সত্য প্রকাশের জন্য এক নতুন জীবন দান করে। असली बहादुरी वो दिखाते हैं जो कैमरा के सामने आकर सच बोलने की हिम्मत रखते हैं। নারীর প্রতি বিভৎসতা ও নির্যাতনের চিত্র চিরায়ত, কিন্তু সবাই রুখে দাঁড়াতে পারে না। সবার রুখে দাঁড়াবার মতো সাহস, শক্তি ও সমর্থনও থাকে না। কিন্তু কেউ কেউ সকল প্রতিকূলতাকে ডিঙিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। বলিউডের আরেকটি নারীকেন্দ্রিক ছবি মাতৃ মুক্তি পাচ্ছে আজ একই দিনে, যেখানে নির্যাতনের শিকার এক সন্তানহারা মা প্রতিশোধ নিতে অন্যায়কারীর বিরুদ্ধে যুদ্ধ করে। আর এই সামাজিক ছবিটির মধ্য দিয়ে বহুদিন পর চলচ্চিত্রে ফিরলেন এক সময়ের ব্যস্ত নায়িকা রাভিনা ট্যান্ডন। নাহিদ জিহান, নিউজ 24। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ফসলের পুরোটাই হারানোর আশঙ্কায় হাওড়ের চাষিরা। মাছ ও পানি পরীক্ষা করতে তাহিরপুরে বিশেষজ্ঞ দল। হাওড়ের দুর্গতদের নিয়ে বিএনপিকে রাজনীতি না করার আহ্বান আওয়ামী লীগের। কওমি মাদ্রাসার সাথে জঙ্গি তৈরির সম্পর্ক নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, অপরাধীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। রাজধানীতে শব্দ দূষণে শ্রবণ শক্তি হারাচ্ছে 3 জনে 1 জন। পরিবেশ অধিদপ্তরকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। নিউজ 24 সংবাদে এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকাই ধন্যবাদ সবাইকে।